এখন শোনা যায়? এম আই অডিবল? ওকে। সো আজকে আমাদের বিষয় হচ্ছে প্রোনাউন। ইংরেজিতে বেশ কিছু গ্রামার রয়েছে যেগুলো পড়তে একটু বোরিং, বাট আমাদের সবই শেখা দরকার। সো মনোযোগ দিয়েই শিখতে হবে, যতই বোরিং হোক না কেন, এবং ডিটেইলি শিখতে হবে, কারণ এইসব জায়গা থেকে আহ, সরাসরি প্রশ্ন আসে না, বাট প্রশ্ন পেঁচিয়ে আসে আর কি, মানে ডিরেক্ট প্রশ্ন আসে না। বাট ইনডিরেক্টলি এগুলো সব ইনডিরেক্ট গ্রামার, যেগুলো নানা জায়গায় আলাদাভাবে কোশ্চেন হয়, যেহেতু আমাদের কোশ্চেন প্যাটার্নে কোথাও নাউন প্রোনাউন বলে আলাদা করে কোশ্চেন নেই। রাইট? আমাদের কোশ্চেন প্যাটার্নে কি আছে? আমাদের কোশ্চেন প্যাটার্নে আছে যে রাইট ফর্ম অফ ওয়ার্ড, ফিল ইন দ্য ব্লাঙ্কস, এগুলো হচ্ছে। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে? আজকে নতুন কি সিস্টেম আমি নিজেই দেখতে পাচ্ছি না। ওকে। সো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রোনাউন নাউনের জায়গায় বসে, এটা নিয়ে আলাদা করে কথা বলার কিছু নেই। বাট এইটা মনে রাখতে হবে যে নাউন যে যে জায়গায় ব্যবহৃত হয় সেই একই জায়গায় প্রোনাউন ব্যবহৃত হয়, অর্থাৎ চারটি জায়গায় ব্যবহৃত হয়: সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, এবং প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে। যেখানে যেখানে নাউন ব্যবহৃত হয় সচরাচর সেম সেই সকল স্থানে কি প্রোনাউনও ব্যবহৃত হয়। সুতরাং প্রোনাউন ব্যবহার করার আলাদা করে শেখার আসলে তেমন কিছু থাকে না, কিন্তু প্রোনাউন অ্যাজ এ পার্ট অফ স্পিচ আমাদেরকে নানা জায়গাতে কাজে লাগে। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, কারণ আমরা যখন একটা লেখা লিখি, সেই লেখার ভেতরে আমাদের একটা সামঞ্জস্যতা তৈরি করতে হয়, কোহেরেন্স বলে এটাকে, কোহেরেন্স অ্যান্ড কোহিশন। সো আমরা সবসময় যে লিঙ্কার ব্যবহার করি, লিঙ্কার মানে কনজাংশন ব্যবহার করি, অ্যান্ড, বাট, মাঝে মধ্যে আমাদের কোনো কনজাংশন ছাড়াই কিন্তু বাক্য হতে পারে। যেমন আমরা যদি বলি যে আহ, রহিম ইজ এ ভেরি গুড বয়, হি স্টাডিজ রেগুলারলি, হি হ্যাজ এ ভেরি গুড রেজাল্ট। তো দেখেন, আমরা যখন পরের বাক্যে হি ব্যবহার করেছি, আমাদেরকে আলাদা করে কোনো কনজাংশন ব্যবহার করার প্রয়োজন হয়নি। কেন হয়নি? কারণ আমরা যখন হি ব্যবহার করেছি, অটোমেটিক্যালি এটা পূর্ববর্তী বাক্যের সাথে কানেকশন তৈরি করছে। ফলে যে কোনো ধরনের রাইটিং বলেন এবং স্পোকেন ইংলিশ বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রোনাউন, কারণ এটা কোহেরেন্স অ্যান্ড কোহিশন তৈরি করে। এটা একটা বাস্তব প্রমাণ। আপনারা যারা স্পোকেন ইংরেজি প্র্যাকটিস করেছেন, স্পোকেন ইংরেজি প্র্যাকটিস করেছেন, তারা হচ্ছে এটা জানেন যে বেশিরভাগ মানুষই যখন প্রথম ইংরেজি বলে, তখন কিন্তু তারা প্রোনাউন ভুল করে। অর্থাৎ মেয়ে বললেও হি বলে ফেলে। এটা আপনারা দেখছেন কেন জানি না। আপনার নিজেরও প্রেজেন্টেশন দিতে গেলে দেখবেন যে আপনার প্রোনাউনে কিন্তু ডিস্টার্ব হচ্ছে, অর্থাৎ মেয়ের প্রোনাউনও আপনি হি ব্যবহার করে ফেলছেন, অথবা ছেলের প্রোনাউনও শি ব্যবহার করে ফেলছেন। এটা খুবই ইজি ফ্যাক্ট বলে মনে হচ্ছে, বাট স্পন্টেনিয়াসলি কিন্তু এটা মিস্টেক হয়। ইভেন যারা ভালো স্পিকার, নেটিভ স্পিকার, তারাও এটা ভুল করে। ফলে আমাদেরকে নিশ্চিতভাবে আগে থেকেই জানতে হবে যে কোথায় কোনটা কিভাবে ব্যবহার করতে হবে। আহ, এবং আহ, যেহেতু এটা হচ্ছে যে টাফ গ্রামার, যদিও অ্যাজ এ নেম ইট ইজ ভেরি ইজি, বাট গ্রামার হিসেবে টাফ, এই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে ফোকাস করতে হবে। সো প্রোনাউনের ব্যবহার সম্পর্কে আমাদের আলাদা করে সচেতন থাকতে হবে। ঠিক আছে? প্রোনাউন নিয়ে সবচেয়ে ব্যাংকে যে প্রশ্নটা আসে, সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশনে। ব্যাংক বলেন, জিম্যাট বলেন, এই সকল এক্সামে প্রোনাউন নিয়ে যে প্রশ্নটা আসে সেটা কিসের? সেটা মূলত সেন্টেন্স কারেকশনের। এবং এখানে আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি যে সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশনে আসবে। কিভাবে আসবে? সেটা প্রোনাউন রেফারেন্স আকারে আসবে। প্রোনাউন রেফারেন্সটা কি জিনিস? প্রোনাউন রেফারেন্স হচ্ছে যে আমরা যখন প্রোনাউনটা ব্যবহার করি, সেটা বাক্যের মধ্যে কোহেরেন্স তৈরি করে।
আমরা যেহেতু ইংরেজি লিখি না, তাই আমরা এই প্রবলেমটা ফেস করি না। বাট মোস্ট অফ দি টাইম আপনি যখন একই বাক্যে 2-3টা প্রোনাউন থাকবে, আপনি তখন খুঁজে বের করতে পারবেন না যে কার সম্পর্কে বলা হচ্ছে। যারা রেগুলার পত্রিকা পড়েন তারা এই জিনিসটা বুঝতে পারবেন যে হঠাৎ করে আপনি বাক্যের ক্যারেক্টার হারায় ফেলবেন, যে আসলে কোন ক্যারেক্টার নিয়ে বলা হয়েছে, বিকজ অফ ইউজিং দ্য প্রোনাউন। যারা উপন্যাস পড়েন তারাও এটা বুঝতে পারবেন যে সে বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে, আমি এটা কনফিউজড হয়ে যায়। যখন পাতা উল্টে যায় তখন আমরা নেমটা ভুলে যাই যে কোন নেমকে রেফার করছে। এবং নাম যদি উদ্ভট হয় তাহলে আরও কথা নেই। যেমন ইংরেজি সাহিত্যের বেশিরভাগ নামই খুবই উদ্ভট, নাম মনে রাখতে জীবনে অর্ধেক শেষ। তো লাইক দ্যাট, সেক্ষেত্রে প্রোনাউন রেফারেন্সিং খুবই একটা জটিল সমস্যা তৈরি করে। এই কারণে ইন্টারমিডিয়েটে প্রোনাউন রেফারেন্স দেওয়া হয়েছে। এটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভ্যালু আছে ফর রাইটিং এবং ফর স্পোকেন ইংলিশ। একটু আগেই বললাম যে এটা আমরা প্রচুর ভুল করে থাকি, যতই সহজ হোক না কেন। সো লুক এট দিস, হোয়াট ইজ দ্য প্রোনাউন রেফারেন্স অ্যান্ড রেফারেন্স নাউন। প্রোনাউনের সাধারণত একটি রেফারেন্স নাউন থাকে, অর্থাৎ যার পরিবর্তে প্রোনাউন ব্যবহৃত হয় ঠিক সেটাকে রেফারেন্স নাউন বলে। রেফারেন্স মানে যার জন্য প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে। রেফারেন্স নাউনটির পুনরাবৃত্তির বদলে প্রোনাউনটি ব্যবহার করা হয়। রেফারেন্স নাউনটির পুনরাবৃত্তির বদলে প্রোনাউন ব্যবহার করা হয়। আপনারা জানেন যে নাউনটির পরিবর্তে প্রোনাউন বসে, এবং এই রেফারেন্স নাউনটিকে ইংরেজিতে অ্যান্টিসিডেন্ট বলে, পূর্ব ঘটনা। এই সিডেন্ট শব্দটা নেওয়া হয়েছে স্ট্যাটিস্টিক্স থেকে। আপনারা যারা পরিসংখ্যান পড়েছেন, পরিসংখ্যানের প্রত্যেকটা ক্যারেক্টারকে কি বলা হয় জানেন? পরিসংখ্যানের প্রত্যেকটা উপাত্ত যে সংখ্যাগুলো থাকে এগুলোকে কি বলে? এগুলোকে ঘটনা বলে বা ঘটন সংখ্যা বলে, রাইট? সো ওখান থেকে অ্যান্টিসিডেন্ট আসছে, পূর্ব ঘটনা, মানে যে তথ্য আগে বলা হয়েছে সেটাই হচ্ছে পূর্ব ঘটনা। তার মানে রেফারেন্স নাউনটি যার যে নাউনটির পরিবর্তে প্রোনাউন ব্যবহার হচ্ছে ওই নাউনটিকে অ্যান্টিসিডেন্ট বলে। কি বলেছি? যে নাউনটির পরিবর্তে প্রোনাউনটি ব্যবহার হবে ওইটাকে অ্যান্টিসিডেন্ট। এইটা অনেক জটিল হিসেবে অনেকে দেখে। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিসিডেন্ট খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কার পরিবর্তে প্রোনাউনটি ব্যবহৃত হচ্ছে সেটা আমাদের জানতে হয়। এবং রেফারেন্স নাউনটির জেন্ডার এবং নাম্বার অনুযায়ী কিন্তু প্রোনাউন ব্যবহৃত হয়, অর্থাৎ মূল যে নাউনটা আছে ওই নাউনটা যদি ছেলে হয় তাহলে হি, মেয়ে হলে শি, এরকমভাবে প্রোনাউন ব্যবহৃত হয়। তার যদি প্লুরাল হয় তাহলে দেম ব্যবহৃত হয়। সো লুক এট দিস, many secretaries are using computers to help them work faster and more efficiently. সো এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আপনি যদি এটা পড়েন, জাস্ট লুক এট দিস, many secretaries are using computers to help them work faster and more efficiently. এখন যখন দেম ব্যবহার করা হয়েছে, দেম একটা প্রোনাউন। দেখেন তো এখানে নাউন আছে কয়টা? সেক্রেটারিজ আছে এবং কম্পিউটার্স আছে, দুইটাই প্লুরাল নাউন। এখন এই দেম বলতে আসলে কম্পিউটারকে বোঝানো হচ্ছে নাকি সেক্রেটারিজকে বোঝানো হচ্ছে? বলুন তো। there is a confusion বিকজ দুইটা নাউন আছে কিন্তু প্রোনাউন আছে একটা, এবং দুইটা নাউনই প্লুরাল, প্রোনাউন আছে একটা, অর্থাৎ দুইটারই পসিবিলিটি আছে ওর অ্যান্টিসিডেন্ট হওয়ার, রাইট? কিন্তু আমরা এটা যদি একটু খেয়াল করি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে হেল্প দেম বলতে এখানে হেল্প সেক্রেটারিজ বোঝানো হয়েছে, হেল্প কম্পিউটার না, তাই না? ইয়েস অর নো? এখন আমরা সাধারণত যখন প্রোনাউন ব্যবহার করি, আমরা কেন ব্যবহার করি? যাতে আমাদের বাক্যগুলো ইজিলি প্লাউজিবল হয়, অর্থাৎ ইজিলি আমরা বুঝতে পারি। কিন্তু এখানে এই দেম, দেখেন আপনি প্রথমে পড়লে একটু কনফিউশন কাজ করবে যে আসলে দেম বলতে কোনটা বোঝানো হয়েছে। এই যে কনফিউশন কাজ করতেছে, এই কনফিউশনটা যাতে কাজ না করে এই জন্য প্রোনাউন রেফারেন্সিং ব্যবহার করা হয়। অর্থাৎ প্রোনাউন রেফারেন্সিংটাকে আমাদের জানতে হয় যে যখনই এরকম দুইটা নাউন আসবে কিন্তু প্রোনাউন আসবে একটা, যেখানে দুইটারই পসিবিলিটি আছে ওর অ্যান্টিসিডেন্ট হওয়ার, অর্থাৎ দেম এর অ্যান্টিসিডেন্ট কম্পিউটার্সও হতে পারে, সেক্রেটারিজও হতে পারে, তখন কিন্তু প্রোনাউন ব্যবহার করা যাবে না। অর্থাৎ ছোটবেলা থেকে আমরা শিখছি যে যখনই নাউন আসবে নাউনের পরের বাক্য থেকে আমরা প্রোনাউন ব্যবহার করা শুরু করবো, রাইট? কিন্তু প্রোনাউন কিন্তু সবখানেই ব্যবহার করা যাবে না। আমাদেরকে জানতে হবে কখন আমরা প্রোনাউন ব্যবহার করতে পারবো এবং কখন পারবো না। দ্যাট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। এটা হচ্ছে আপার লেভেলে যারা আছেন, অর্থাৎ ইন্টারমিডিয়েট যারা পার করছেন, যে কোনো এক্সামে প্রোনাউন থেকে প্রশ্ন আসা মানেই প্রোনাউন রেফারেন্সিং থেকে কোশ্চেন আসা। তাদের কিন্তু প্রোনাউন কাকে বলে, কত প্রকার, কি কি, এইসব জীবনেও জিজ্ঞেস করবে না। ঠিক আছে? তাহলে আমাদেরকে জানতে হবে যে কোথায় আমরা প্রোনাউন ব্যবহার করবো এবং কোথায় আমরা প্রোনাউন ব্যবহার করতে পারবো না। ওকে? সো এখানে সাধারণত দুইটা রুল আছে। রুল দুইটা হচ্ছে, ফার্স্টে আপনাকে নিশ্চিত হতে হবে যে কোনো বাক্যের ব্যবহৃত, কোনো বাক্যে যতগুলো প্রোনাউন আছে তার প্রত্যেকটির জন্য আলাদা করে অ্যান্টিসিডেন্ট আছে কিনা, এবং যে নাউনটির পরিবর্তে প্রোনাউনটি বসে সেটাকে অ্যান্টিসিডেন্ট বলে, একটু আগে আমরা বলেছি।
প্রত্যেকটি প্রোনাউনের যেন একটি মাত্র নির্দিষ্ট নাউনকে অনুসরণ করে। মানে প্রত্যেকটি প্রোনাউন একটি মাত্র নাউনকে রেফার করতে পারবে। যদি একের অধিক, ধরেন রহিম অ্যান্ড করিম আর গুড প্লেয়ার্স ইন দ্য টিম, ঠিক আছে, অ্যান্ড হি ইজ ফ্রম চিটাগাং অ্যান্ড হি ইজ ফ্রম খুলনা। এখন দেখেন হি ইজ ফ্রম চিটাগাং, এই হি বলতে কাকে বোঝানো হচ্ছে, রহিম আর করিম? বলেন, কাকে বোঝানো হচ্ছে? এক্স্যাক্টলি, যে কোনো একজনকে বোঝানো হচ্ছে। তো আমরা যদি যে কোনো একজনকে বুঝাই তাহলে এক্ষেত্রে কিন্তু প্রোনাউন কাজ করবে না। এর মানে হচ্ছে যে প্রোনাউন ব্যবহার করতে গেলে একটি মাত্র স্পেসিফিক নাউন থাকতে হবে। যদি দুইটা নাউন থাকে তাহলে তখন আর প্রোনাউন ব্যবহার করা যাবে না, তখন সরাসরি রহিম ইজ ফ্রম খুলনা অ্যান্ড করিম ইজ ফ্রম চিটাগাং এরকম আলাদা করে লিখতে হবে। বুঝাতে পেরেছি? তাহলে যখনই কোনো প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অস্পষ্ট হবে তখন আর প্রোনাউন ব্যবহার করা যাবে না, তখন মূল নাউনটিকে উল্লেখ করতে হবে বা বাক্যটাকে অন্যভাবে প্রকাশ করতে হবে। তাহলে নিয়ম কি, একটি মাত্র নাউনের একটি মাত্র প্রোনাউন থাকতে হবে। এবং একটি প্রোনাউন যদি কনফিউজড হয়ে যায় যে এই প্রোনাউনটা কাকে বোঝাচ্ছে, এটা ক্লিয়ার হচ্ছে না, এটাকে আনক্লিয়ার অ্যান্টিসিডেন্ট বলে। এবং এই আনক্লিয়ার অ্যান্টিসিডেন্ট কখনোই লেখা যাবে না। অর্থাৎ প্রত্যেকটা নাউনের একটি মাত্র প্রোনাউন থাকবে এবং প্রত্যেকটা প্রোনাউনের একটি মাত্র নাউন থাকবে। অর্থাৎ হি দ্বারা রহিম এবং করিম দুজনকে বোঝানো সম্ভব, রাইট? সুতরাং তখন আর হি ব্যবহার করা যাবে না, তখন সরাসরি রহিম এবং করিমের যে কোনো একজনকে সরাসরি নাউন মেনশন করতে হবে। ওকে, মূলত এটা রিটেনের গ্রামার। আমরা যারা ইংরেজি লেখালেখি করেন তাদের জন্য এটা কাজে লাগবে। এবং এটা সেন্টেন্স কারেকশানে আসবে। দেখা গেল এরকম দেয়া থাকবে, মেনি সেক্রেটারিজ আর ইউজিং কম্পিউটার্স টু হেল্প দেম ওয়ার্ক ফাস্টার অ্যান্ড মোর এফিসিয়েন্টলি। প্রবলেমটা কোথায় এটা আইডেন্টিফাই করার জন্য দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট প্রবলেমটা হচ্ছে দেমে, এবং দেবেন এখানে কি ব্যবহার করতে হবে, টু হেল্প দ্য সেক্রেটারিজ ওয়ার্ক ফাস্টার অ্যান্ড মোর এফিসিয়েন্টলি। ওকে, সো নিশ্চিত করতে হবে যে প্রতিটি প্রোনাউন তার এন্টিসিডেন্টের জেন্ডার এবং নাম্বার অনুসারে হবে। তাহলে রুল কয়টা? নাম্বার ওয়ান রুল হচ্ছে যে প্রত্যেকটা প্রোনাউনের একটি মাত্র অ্যান্টিসিডেন্ট থাকবে। অর্থাৎ একের অধিক অ্যান্টিসিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকলে তখন আর প্রোনাউন ব্যবহার করা যাবে না, নাউন ব্যবহার করতে হবে। এবং যখনই আমরা প্রোনাউন ব্যবহার করব তখন আমাদের প্রোনাউনটি নাউনটির জেন্ডার এবং নাম্বার অনুসারে হবে। এটা আলাদা করে বলার কিছু নেই, সবাই আপনারা এটুকু বোঝেন। সো দেখেন, জাফর টোল্ড ডক্টর ইউনুস দ্যাট হি হ্যাড ওয়ান দ্য ডোর প্রাইজ। ওকে, এটা জাফর কিন্তু জাফর ইকবাল না, ঠিক আছে? জাফর ইকবাল আবারও গর্তে ঢুকে গেল, লোকটা আর বের হলো না। কবে গর্ত থেকে উকি দেয়? সো তাহলে ইকবাল টোল্ড ডক্টর ইউনুস দ্যাট হি হ্যাড ওয়ান দ্য ডোর প্রাইজ। এখন কনফিউশন তৈরি হবে না যে হি বলতে কাকে বোঝানো হচ্ছে, যে ডক্টর ইউনুস পুরস্কার পাইলো নাকি জাফর পাইলো? কে পাইলো? জাফর? বুঝলাম না, এখানে তো কি ইউনুস বিরোধী লোকজন ভর্তি, খুবই ঝামেলা, এদের বিচার করা হবে। আরে এখানে যে ইউনুস পুরস্কার পাবে এটা তো কনফার্ম, নামটা থেকে বোঝা যাচ্ছে না ডক্টর ইউনুস লেখা আছে কি ভাই? না না, এখানে লোকজন তো ডিস্টার্বিং।
তারা ইউনুসকে পুরস্কার দিতে চায় না, এই জন্য কি ধরনের কথা এগুলা? প্রিয় অভিভাবককে পুরস্কার দিতে হবে। এখন দেখেন এখানে সমস্যাটা এটা না, এটাকে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স বলে। আনক্লিয়ার মানে কি? দেখেন এখানে হি বলতে ইউনুসকে বোঝানো যেতে পারে, জাফরকে বোঝানো যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, ডোর প্রাইজ কি? এটা গুগল করলে চলে আসবে, এটা একটা পুরস্কারই। সো দেখেন, জাফর টোল ডক্টর ইউনুস দ্যাট হি হ্যাড ওয়ান দ্য ডোর প্রাইজ। তো এখানে হি আসলে জাফর এবং ইউনুস যে কোনো হতে পারে, মানে আমি জিতছি নাকি সে জিতছে, তাই না? একটা নোবেল প্রাইজ থাকলে আপনারা ক্লিয়ার থাকতেন যে ডক্টর ইউনুসই জিতছে। বাট যেহেতু একটা নতুন পুরস্কারের কথা বলা হয়েছে, উই আর ভেরি কনফিউজ হু ওন দ্য প্রাইজ অ্যাকচুয়ালি। সো দেখেন তাহলে কি করতে হবে, এরকম যদি হয় যে একটা প্রোনাউন দুইজনকে রেফার করতে পারে, হি বলতে ইউনুসও হতে পারে, জাফরও হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে একদম ইজি সলিউশন কি করতে হবে, নাউনটা মেনশন করতে হবে। জাফর টোল্ড ইউনুস দ্যাট ইউনুস হ্যাড ওয়ান দ্য ডোর প্রাইজ। ঠিক আছে? এটাতে ডক্টর দেয়া হয় নাই, আপনারা বসায় নিন। So Jafar had the pleasure of informing Yunus that he was the winner of the door prize. সো বাক্যটা অন্যভাবে লিখতে হবে। আমি বলেছি যে আপনি যদি না চান যেভাবে লিখবেন তাহলে আপনি অন্যভাবে লিখতে পারেন, যেখানে হি লিখে ব্রাকেটের মধ্যে নাউনের ফার্স্ট লেটার দিলে হবে না। আচ্ছা, আমার যদি ব্রাকেট দেয়াই লাগে তাহলে প্রোনাউন ব্যবহার করার কোনো দরকার আছে? এই ব্রাকেটের উদ্ভাবক কে জানেন? বলেন তো, এই ব্রাকেটের উদ্ভাবক কারা? এটা মাথা কাটালেই পেয়ে যাবেন, এই ব্রাকেটের উদ্ভাবক কারা। হচ্ছে বাংলাদেশিরা, ঠিক আছে? পুরো পৃথিবীতে এটা কোথাও নেই। এবং এই জন্য আপনাদের ক্লাস ইন্টারমিডিয়েটের বইয়ে এটা যুক্ত করা হয়েছে, প্রোনাউন রেফারেন্সিং। ওকে? তো যেখানে প্রোনাউন ফাংশন করছে না, আমাকে যদি ব্রাকেট দিয়ে বলাই লাগে যে ব্রাকেটে ওয়াই, তাহলে প্রোনাউন ব্যবহার করার কোনো দরকার আছে? তো ডাবল খাটনি। সো আপনাকে মনে রাখতে হবে যেখানে প্রোনাউনে কনফিউশন তৈরি হবে সেখানে কি করতে হবে? আরে ওই ব্রাকেট না, মানে এই যে ইংরেজিতে প্রোনাউনের জায়গায় ব্রাকেট যুক্ত করা, এই বুদ্ধি বাংলাদেশের লোকজনের। কারণ ইংরেজরা একদম জন্ম থেকেই তারা যেখানে প্রোনাউন ডিস্টার্ব করবে, ওকে, সেখানে কোনোভাবেই প্রোনাউন ব্যবহার করা যাবে না, সেখানে নাউন ব্যবহার করতে হবে। দ্যাটস দ্য গ্রামার। বাট আমরা কি করি, আমরা প্রোনাউন ব্যবহার করি, ব্র্যাকেটে লিখি হি, ব্র্যাকেটে ওয়াই। এটা আপনারা কোথাও পড়ছেন? আপনারা কোথাও কোনো পত্রিকায় কোনো ইংরেজি লেখার ভেতরে এরকম দেখছেন বাস্তব জীবনে? বাস্তব জীবনে দেখছেন কিনা? তাইলে এই ন্যারেশনের বুদ্ধি আমাদের দেশে বেরোইছে। আমাদের দেশে অনেক কিছুই নতুন নতুন তৈরি হয়, ইংরেজরাও কনফিউজড হয়ে যাবে কবে তাদের ইংরেজির অবস্থা দেখে। যাই হোক, সো দেখেন, দ্য পেইন্টিং ওয়াজ এনকেজড ইন এ হাইলি অর্নেট ফ্রেম, ইট প্লিজড হিম। সো দ্য পেইন্টিং এবং ফ্রেম দুইটা নাউন এখানে আছে, রাইট? অর্নেট ফ্রেম, সজ্জিত ফ্রেম দেয়া। সো দ্য পেইন্টিং ওয়াজ এনকেজড ইন এ হাইলি অর্নেট ফ্রেম, ইট প্লিজড হিম। এখন দেখেন, ইট আইদার এটা অর্নেট ফ্রেমকে রেফার করতে পারে আর দ্য পেইন্টিংকে রেফার করতে পারে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে কাকে রেফার করছে, রাইট? তো এই যে আমাকে পেইন্টিং তাকে খুশি করছে, নাকি এই যে হাইলি অর্নেট ফ্রেম দেখে সে খুশি হয়েছে, দুইটার একটা হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তখন আর প্রোনাউনটা আমরা ব্যবহার করবো না, আমরা নাউনটা ব্যবহার করব। দ্য পেইন্টিং প্লিজড হিম অর দ্য ফ্রেম প্লিজড হিম। এখন আমরা কোনটা বসাবো? আমাদের কাছে যেটা লজিক্যাল মনে হবে, কারণ আমরা বলেছি যে এটা রাইটিং এর একটা বিষয়। সো আপনি যদি ফ্রেমটা তাকে খুশি করেছে এটা, নাকি পেইন্টিং তাকে খুশি করেছে, এটা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ারলি মেনশন করতে হবে। তাহলে আমার কথা হচ্ছে যে যদি দুইটা অ্যান্টিসিডেন্ট আসে যার প্রোনাউন একই হতে পারে, এমন যদি থাকে যে দুইটা অ্যান্টিসিডেন্ট দুইটা নাউনের প্রোনাউন একই হতে পারে, সেক্ষেত্রে আর প্রোনাউন ব্যবহার করা যাবে না। কথাটা বুঝাতে পেরেছি? ইংরেজিতে সাধারণত ৮ ধরনের প্রোনাউন রয়েছে, এবং একটা সময় দেখি পরীক্ষায় প্রশ্ন আসতো প্রোনাউন কত প্রকার। প্রোনাউন ৮ প্রকারও আছে, ৯ প্রকারও আছে, কোথাও কোথাও 10 প্রকারও আছে, টেনে টেনে বানায়। তো আমাদের জাস্ট ডিভিশনগুলো টুকটাক মনে রাখতে হবে, কারণ আনফর্চুনেটলি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, যেমন প্রাইমারি স্কুলের এক্সাম বা যে এক্সামগুলো আছে এরকম, সেখানে এটা কোন ধরনের প্রোনাউন এরকম প্রশ্ন হয়। তো ফার্স্টে আমাদের আসছে পার্সোনাল প্রোনাউন, সেকেন্ড হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন,
থার্ড হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ফোর্থ হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, ফাইভ হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, সিক্স হচ্ছে রিফ্লেক্সিভ, অ্যান্ড সেভেন ডিস্ট্রিবিউটিভ, এইট হচ্ছে রিসিপ্রোকাল। তো যদি বলেন 9 নম্বরটা কি, 9 নম্বরটা অনেকে বলে ইমফ্যাটিক প্রোনাউন, ওটা আসলে রিফ্লেক্সিভ প্রোনাউনই। তো ওইটাকে আলাদাভাবে সাব ডিভিশন অনেকেই করে, আবার অনেকে পজিটিভ প্রোনাউনকে আলাদা করে। সো সেই হিসেবে প্রোনাউন অনেকে 9-10 প্রকারও বলে, বাট এটা হচ্ছে ট্র্যাডিশনাল আনসার হচ্ছে এটা হচ্ছে 8 প্রকার। ঠিক আছে। সো পার্সোনাল প্রোনাউনকে আবার নানাভাবে ব্যবহার করা হয়। পার্সোনাল প্রোনাউনগুলো আমরা একটু দেখে আসি। ইংরেজিতে পার্সোনাল প্রোনাউন 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। অর্থাৎ পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পার্সন, পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পার্সন, পার্সোনাল প্রোনাউন অফ দ্য সেকেন্ড পার্সন, এভাবে বলা হয়। অর্থাৎ ইংরেজিতে 3 ধরনের ব্যক্তি থাকে। একটা হচ্ছে প্রথম ব্যক্তি, একজন দ্বিতীয় ব্যক্তি, আর একটা হচ্ছে তৃতীয় পক্ষ। যে কোনো জায়গায় কয় পক্ষ থাকে? 3 পক্ষ থাকে। একটা হচ্ছে প্রথম পক্ষ অপরাধী এবং পুলিশ, এবং মাঝখানে থাকে দালাল, তাই না? হচ্ছে 3 পক্ষ। সো এই জন্য হচ্ছে পার্সোনাল প্রোনাউন তিন পার্সন হয় আর কি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, রাইট। সো ফার্স্ট পার্সন কারা? যে কথা বলে সে হচ্ছে ফার্স্ট পার্সন। কে কথা বলছে? আমি কথা বলছি, আই, মি, মাই। এবং আমরা, উই, আস, আওয়ার। এবং পজিটিভ হচ্ছে আওয়ার্স। এখানে একটু সরে গেছে মনে হচ্ছে। সো ফার্স্ট পার্সন হচ্ছে আই, সেকেন্ড আই এবং উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, অ্যান্ড থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট, দে। এটা তো আপনারা টুকটাক জানেনই, রাইট। সো আমরা প্রথমে যেটা পড়বো যে পার্সোনাল প্রোনাউনকে আসলে ইংরেজিতে কিভাবে ব্যবহার করা হয়। ইংরেজিতে পার্সোনাল প্রোনাউনকে নানাভাবে ব্যবহার করা হয়। একটা হচ্ছে সাবজেক্ট পজিশনে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে অবজেক্ট পজিশনে ব্যবহার করা হয়, এবং মাঝে মাঝে কমপ্লিমেন্ট পজিশনে ব্যবহার করা হয়। তো আমরা দেখব যে এই পার্সোনাল প্রোনাউন কীভাবে ব্যবহার করতে হয়। ওকে। পার্সোনাল প্রোনাউনকে কিন্তু পজিটিভ আকারেও ব্যবহার করা হয়, পজিটিভ অ্যাডজেক্টিভ আকারেও ব্যবহার করা হয়, এবং পরীক্ষাতে এইসব জায়গা থেকে প্রশ্ন আসে। এখন আর কেউ জিজ্ঞেস করবে না কোনটা পার্সোনাল প্রোনাউন, কোনটা কি। জাস্ট আমাদের কোথায় ব্যবহৃত হবে সেটা জানতে হবে। সো সাবজেক্টের অবস্থানে এবং বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন বসে। কোথায় বসে? সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন কি? পার্সোনাল প্রোনাউনের সাবজেক্ট পজিশন। পার্সোনাল প্রোনাউন কয় রকম হতে পারে? রাইট, 4 ভাবে ব্যবহৃত হতে পারে। সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে, এবং পজিটিভ প্রোনাউন হিসেবে। কয়ভাবে? 4 ভাবে ব্যবহৃত হতে পারে। সাবজেক্ট হিসেবে যেমন আই, অবজেক্ট হিসেবে যেমন মি, অ্যাডজেক্টিভ হিসেবে মাই, এবং প্রোনাউন হিসেবে, পজিটিভ প্রোনাউন হিসেবে মাই। পজিটিভ মানে কি? কোনো কিছু আমার অধিকারে আছে এরকম বোঝাতে, এটা আমার। সো দিস ইজ মাইন। ঠিক আছে। তো এই যে অধিকারে বোঝাচ্ছে, এটার জন্য আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। মাই বুক, আমার বই। আমরা যখন নাউনের পূর্বে প্রোনাউন ব্যবহার করি তখন আমরা পজিটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি, অথবা ডিটারমিনার আকারে ব্যবহার করি, হোয়াট এভার। আমাদের যেটুকু জানতে হবে, সাবজেক্টের অবস্থানে আমরা সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করি, এবং বি ভার্বের পরে আমরা সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করি। এইটুকু খেয়াল রাখলেই হচ্ছে। এটা পরীক্ষাতে আসে। ধরুন, ইফ দ্য ওয়েদার ইজ গুড, এলেন অ্যান্ড আই উইল গো টু দ্য বিচ। সো বিচ, বিচ এরকম বললেন না আবার, বিচ আর কি একটু টেনে উচ্চারণ হবে, নাহলে বিচ বললে আবার অর্থ পাল্টে যাবে। সো এলেন অ্যান্ড আই উইল গো টু দ্য বিচ। সো দেখেন, এখানে আমরা সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করেছি। কেন করেছি? কারণ আমরা এলেনকেও সাবজেক্ট হিসেবে পেয়েছি, অ্যান্ড এর পরেও কিন্তু সাবজেক্ট থাকবে। আপনারা জানেন যে অ্যান্ড হচ্ছে সমশ্রেণী দুইটা বস্তুকে যুক্ত করে বা ব্যক্তিকে যুক্ত করে। অর্থাৎ এলেন যেহেতু সাবজেক্ট, আইও অবশ্যই সাবজেক্ট, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। সো এখানে আই ব্যবহার করেছি। এবং আরও একটা গ্রামার রয়েছে যে দ্যান, অ্যাজ এবং দ্যাট এর পরে সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করা হয়। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। সাধারণত আমরা যখন স্পোকেন ইংরেজি ব্যবহার করি তখন আমরা বলি হি ইজ বেটার দেন মি, তাই না? এবং সব টিচারই আপনাকে বলবে যে দ্যানের পরে মি ব্যবহার করা যাবে, অর্থাৎ যেটাই বলেন
অবজেক্ট ফর্ম ব্যবহার করা যাবে। এটা দেখেছেন না, হি ইজ বেটার দেন মি, আই এম বেটার দেন ইউ। ইউ এর ক্ষেত্রে তো আর বোঝা যায় না, বাট মিতে বোঝা যায়, হিমেও বোঝা যায়, হি ইজ বেটার দেন হার। সো হি ইজ বেটার দেন হার হবে নাকি হি ইজ বেটার দেন শি হবে? কোনটা কারেক্ট? আমি অলরেডি বলে দিয়েছি, দ্যান, অ্যাজ এবং দ্যাট এর পরে সবসময় সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করবেন। কারণ হচ্ছে যে ইংরেজিতে দুই ধরনের গ্রামার আছে, একটা হচ্ছে ফর্মাল, একটা ইনফর্মাল। ইনফর্মাল মানে যেটা স্পোকেন ইংরেজিতে ব্যবহার করা যায়, ওকে? সো আপনি মুখে বলার সময় হি ইজ বেটার দেন মি বলতে পারবেন, বাট লেখার সময় হি ইজ বেটার দেন আই লিখতে হবে। এম আই ক্লিয়ার? মানে ব্যাপারটা এরকমই। আমি বলতেছি, আমি মনে আছে বলি এই কথাটা, যে আমরা বলতেছি বলে যে শব্দটা ব্যবহার করি এটা বাংলাতে এক্সিস্ট করে না। না চলিত না সাধু, এটা দুইটার মাঝখানে। সো হি ইজ বেটার দেন মি, এটা হচ্ছে দুইটার মাঝখানে। এটা কথার কথা হিসেবে চালানো যাবে, কোনো অসুবিধা নেই। এটা গ্রামাটিক্যালি কারেক্ট, ওকে? গ্রামাটিক্যালি কারেক্ট ফর স্পোকেন ইংলিশ, বাট ফর রিটেন ইংলিশ ইউ হ্যাভ টু রাইট হি ইজ বেটার দেন আই। অর্থাৎ দ্যান, অ্যাজ এবং দ্যাট এর পরে সবসময় কি হবে? সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করতে হবে। যতই অন্য টিচাররা বলুক এখানে অবজেক্ট ফর্ম ব্যবহার করতে হবে, বাট আমি এটা বলছি যে আপনাকে জানতে হবে আগে কোথায় ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে স্পোকেন ইংরেজিতে ইউ ক্যান ইউজ ইট, বাট ইন রিটেন ইংলিশ ডু নট রাইট হি ইজ বেটার দেন আই, হি ইজ বেটার দেন মি হবে না, ওকে? তাহলে দ্যানের পরে কি হবে? সাবজেক্ট প্রোনাউন হবে, মনে থাকবে? এটা কিন্তু পরীক্ষাতে আসে এখনো। দ্যানের পরে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই সাবজেক্ট প্রোনাউন লিখবেন, ওকে? তারপর দেখেন, ইট ওয়াজ ড্যাশ হু কল্ড ইউ। যদি বি ভার্ব থাকে, বি ভার্বের পরে প্রোনাউন ব্যবহার করলে সেটা কোন প্রোনাউন হবে? বি ভার্বের পরে যদি আমরা প্রোনাউন ব্যবহার করি, বি ভার্বের পরে সবসময় সাবজেক্ট প্রোনাউন বসবে। ইট ওয়াজ শি হু কল্ড ইউ, ইট ইজ মি, আমরা বলি না ইটস মি অমুক, ইটস মি শামিম। এটা কি কারেক্ট আর ভুল? বলেন তো। ইজ ইট রাইট অর রং? ভুল বলে কিছু নেই, ইট ইজ ইনফর্মাল। এটা হচ্ছে স্পোকেন ইংলিশ। আমি বলেছি যে বলার সময় ঠিক আছে, কিন্তু লেখার সময় এটা করা যাবে না। লেখার সময় লিখতে হবে ইট ইজ আই শামিম, ওকে? এম আই ক্লিয়ার? তাহলে বি ভার্বের পরে আমাকে কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রোনাউনের সাবজেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। প্রোনাউনের অনেকগুলো ফর্ম আছে, যেটা আমি এর আগেই বললাম, যে প্রোনাউনের চারটা ফর্ম আছে পার্সোনাল প্রোনাউনে। সেই চারটা ফর্মের কোন ফর্মটা ব্যবহার করবে এটা আমাদের কোশ্চেন। তাহলে দেন, অ্যাজ এবং দ্যাট এর পরে, দেন, অ্যাজ, দ্যাট এবং বি ভার্বের পরে আমরা সবসময় সাবজেক্ট প্রোনাউন লিখব ইন গ্রামার। কিন্তু বলার সময় আমরা যা ইচ্ছা করতে পারি, ওকে? সো দেখেন, ইট ওয়াজ হার হুম এভরিওয়ান ওয়ান্টেড টু উইন। সবাই তাকে পেতে চাইতো। কাকে? তাকে আর কি। তাকে বলতে এখানে কেউ আছে যার পেছনে লাইন আছে আর কি প্রচুর? সবাই তাকে পেতে চাইতো। সবাই হারের উপর দিল, কেউ বললো না যে আমাকে সবাই পেতে চাইতো। ওরে বাবা, এরকম কনফিডেন্ট কেউ আছে? কেউ না এখানে? বলেন কি? এই যে একজন আছে। ঠিক আছে। সো দেখেন, ইট ওয়াজ হার্ড, তাহলে আমার ওয়াজ আছে তাই না, বিভার, বিভার্বের পরে কি বসবে? বলেন তো, আমি এত এত স্লো পড়াচ্ছি কেন এগুলা? কারণ হচ্ছে এগুলো অনেক জটিল গ্রামার। এখন অনেক ইজি মনে হচ্ছে, পরীক্ষায় আপনি ভুল করে বসবেন তো টের পাবেন না। সবাই মনে করে কারেক্ট বলছি, কিন্তু লেখার পরে এটা ভুল হয়ে যায়। সো ইট ওয়াজ হার হুম এভরিওয়ান ওয়ান্টেড টু উইন। দেখেন তো বিভার্বের পরে কি আছে? হার আছে, এটা কি হবে? দেখেন,
ইজ ইট দেম অ্যাট দ্য ডোর এগেইন। একদম ইজি মনে হচ্ছে, দেখেন এখানেই জটিল হয়ে যাবে। দেখেন আছে ইজ ইট, কিন্তু আপনি যদি বাক্যটাকে একটু সোজা করে লেখেন, সোজা করে লিখলে কি হবে? ইট ইজ দেম, রাইট? আমরা যদি এটাকে অ্যাসার্টিভে লিখি তাহলে বুঝতে পারবো এখানে বিভার্ব আছে, বিভার্বটা আগে চলে গেছে, যেহেতু এটাকে ইন্টারোগেটিভ করা হয়েছে। জাস্ট একটু আমরা যদি বাক্যটাকে ঘুরায় লিখি যে ইট ইজ দেম অ্যাট দ্য ডোর, তাহলে কি হবে? ইজ ইট দে। আপনার কাছে দেখে মনে হয় ইজ ইট দে আবার কিরকম বাক্য, বাট এটাই নিয়ম আর কি, ইট ইজ দে। এটা কারণ হচ্ছে ই প্রত্যয় যুক্ত করার জন্য ইট ইজ ব্যবহার করা হয়। তারাই, দে মানে কি তারা, আর যদি ইট ইজ যুক্ত করেন তাহলে কি হবে? কি হবে তাহলে? তারা ই, হ্যাঁ। বুঝতে পেরেছি। সো দেখেন ইট ওয়াজ হার এলিজাবেথ অ্যান্ড আই, আচ্ছা সরি, ইট ইজ হার এলিজাবেথ ওয়ান, নট হার ফাদার কিং হেনরি, হু লেড ইংল্যান্ড ইন টু দ্য এজ অফ এম্পায়ার। এভাবে পরীক্ষায় প্রশ্ন আসে একদম, যারা ব্যাংকে পরীক্ষা দিয়েছেন তারা জানেন সেন্টেন্স কারেকশন কীভাবে পড়ে। সো দিস ইজ দ্য ওয়ে, আপনি দেখলেই প্রথমে বুঝতে পারবেন। ইট ওয়াজ হার এলিজাবেথ ওয়ান, নট হার ফাদার কিং হেনরি, হু লেড ইংল্যান্ড ইন্টু দ্য এজ অফ এম্পায়ার। সো কে করছিল? কি জটিল বাক্য, তাই না? ভুলটা কোথায় বলেন তো? ইডসি, এবং আমরা এখানে আরেকটু দেখি। According to Christian Bible, when the disciples saw Jesus after he had risen from the dead, they said, what? It is he. ঠিক আছে, ওই দেখো ওই দেখো, আমাদের মসিয়া চলে আসছে, এই আর কি। সো এখানে আরো একটা কোশ্চেন আসে যে আমরা যখন সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে পার্সোনাল প্রোনাউন ব্যবহার করি তাহলে সেখানে দুইটা, আচ্ছা লেখা দেখতে একজন কানা হয়ে যাচ্ছে, চশমা কিনে নিন, দেখা যায় ক্লিয়ারিতে দেখা যাওয়ার কথা, এখন তো ওয়ার্ড ফাইলে নাই, পিডিএফে দেখানো হচ্ছে। দেখেন আমরা তাহলে প্রোনাউন যখন ব্যবহার করি পার্সোনাল প্রোনাউন তখন আমাদেরকে একটা সিকোয়েন্স মেনটেন করতে হয়। কিসের সিকোয়েন্স? যদি আমরা একই সাথে তিনটা পার্সোনাল প্রোনাউন ব্যবহার করি, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন, নিয়মটা খুবই সহজ। আগে দেখেন এখানে নিয়ম, সাধারণত যদি আমরা আহ, সাধারণ অর্থে ব্যবহার করি, ভালো অর্থে ব্যবহার করি, তাহলে প্রোনাউন ব্যবহারের নিয়ম হচ্ছে 2 3 1। অর্থাৎ আমরা খুব ইজিলি লিখব 1 2 3। আমরা যদি একটু লিখি, আমরা যদি লিখি তাহলে নিয়মটা হচ্ছে যে 1 2 3। এটাই হচ্ছে প্রোনাউনের নর্মাল রুল, রাইট? প্রোনাউনের নর্মাল রুল হচ্ছে 1 2 3। আপনারা 1 2 3 লিখার পরে ওয়ানটাকে পেছনে পাঠিয়ে দিবেন, জাস্ট মনে যদি না থাকে। ধরেন আমরা 1 2 3 লিখলাম, 1 2 3, তারপরে আমরা ওয়ানটাকে কি করলাম? পেছনে পাঠিয়ে দিলাম। ওয়ানটাকে কি করলাম? ওয়ানটাকে আমরা পেছনে পাঠিয়ে দিলেই নর্মাল রুল। সাধারণত আপনি যদি
সাধারণ অর্থে কোনো বাক্য ব্যবহার করেন যে বাক্যের, হ্যাঁ, না সাধারণত ইংরেজরা যেহেতু ভদ্র জাতি, তারা যখন ভালো কোনো কাজ করে সবার আগে মানে যে সামনে উপস্থিত থাকে তার ক্রেডিট দেয়, তারপর হচ্ছে যে অনুপস্থিত থাকে তার ক্রেডিট দেয়, তারপর সে নিজের ক্রেডিট নেয়। ঠিক আছে? ইংরেজরা হচ্ছে যেহেতু সভ্য জাতি, আহ, সভ্য কোন অর্থে যে তারা নিজেরা নিজেদের পেছনে কাটি করে না। আপনি আজ পর্যন্ত দেখছেন কোনো ইংরেজ নিজেদের নিজেদের বোমা হামলা করছে? করছে কিনা? রেয়ার কেস। হ্যাঁ, নিজেরা নিজেদের সাথে খুব একটা মারামারি করে না। আমরা যেভাবে আমাদের দেশে দেখি, আপনি ইংরেজ যারা টুকটাক ইংরেজি পত্রিকা পড়েন, দেখছেন কখনো প্রতিদিন নিউজে? করে না ওরা। সো ইংরেজরা তাদের কাছে হচ্ছে সভ্য জাতি, এবং পুরো ওয়ার্ল্ডের কাছে ইন এ সেন্স, কারণ হচ্ছে যে তারা হচ্ছে সবাইকে বাস দিছে, এবং এই বাস দেওয়াটা কিন্তু খারাপ না। কারণ আপনি যারা বিজনেস স্টাডিজ পড়েছেন, তো পৃথিবীর সবকিছুই ব্যবসা। তো আমার কাছে যদি ব্যবসা করার ভালো উপায় থাকে তাহলে আমি কেন করব না? ঠিক আছে? তো আমার হাতে আপনার হাতে অ্যাডভান্টেজ থাকলে আপনি করতেন না এটা? তো তার আমি ওই অর্থে ওদের ডিফেন্ড করতেছি না, আমি জাস্ট লজিক্যালি বিষয়টা দেখতে হবে। তাহলে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা নিজেদের পেছনে কাটি করি আর কি, সহজ কথায়। আমাদেরকে বাংলাদেশের লোকজন যদি ট্রেনিং করা যাইতো, করে বিদেশে পাঠানো যাইতো, আমার মনে হয় পুরো বিশ্বের সবাইকে মানে বাজারে বিক্রি করে দিত এরা, দিয়ে পুরো পৃথিবী দখল করতে পারতো। কিন্তু সমস্যা হচ্ছে এরা বাংলাদেশের বাইরে যাইতে পারতেছে না, এবং যথাযোগ্য ট্রেনিং নাই। এদেরকে ট্রেনিং দিয়ে পাঠাইলে দেখবেন যে পুরো বিশ্ব কিনে ফেলছে, কিনে না, দখল করে ফেলছে, গ্যাঞ্জাম কইরা, একটা কাহিনী কইরা। তো এই অর্থে বলছি যে ইংরেজদের নিয়মটা হচ্ছে যে আপনি যখন ভালো কাজ করবেন ক্রেডিট কে নিবে প্রথমে, যার আপনার সামনে যে উপস্থিত আছে তাকে ক্রেডিট দিবেন, যে অনুপস্থিত আছে তাকে ক্রেডিট দিবেন, এবং শেষে নিজে নিবেন। এই কারণে তারা যে কোনো ভালো কাজের প্রোনাউন রেফারেন্সিং এভাবে ব্যবহার করে, আগে সেকেন্ড পার্সন, দেন থার্ড পার্সন, দেন ফার্স্ট পার্সন। ওকে? তাহলে আমরা ইজিলি মনে রাখবো কি, আমরা ভালো কিছু করলে টু থ্রি ওয়ান, এবং খারাপ কিছু করলে ওয়ান টু থ্রি। অর্থাৎ খারাপ করলে দোষ সবার আগে কে নিবে? যে বক্তা, সে নিজেকে দিয়ে শুরু করবে। সো দেখেন, আমরা যদি ব্যবহার করি যে ইউ, হি, আই অ্যান্ড ইউ উইল অ্যাটেন্ড দ্য ওয়েডিং, কি আর কি হবে তাহলে? নিয়মটা কি? টু থ্রি ওয়ান। সো থ্রি নাই, এখানে আছে ওয়ান এবং টু। তাহলে অন এবং টু এর মধ্যে আগে কোনটা হবে? টু ওয়ান, রাইট? ইউ অ্যান্ড হি উইল শেয়ার দ্য ম্যাঙ্গোস, এটা কি কারেক্ট আছে? দেখেন বলা হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড। কারেক্ট। সো দেখেন, আমরা যদি এবার ব্যবহার করি ইউ, মোহন অ্যান্ড আই উইল ওয়াচ আ মুভি টু নাইট। দেখেন ইউ, আমরা প্রথমে সেকেন্ড পার্সন ব্যবহার করেছি, দেন থার্ড পার্সন, দেন ফার্স্ট পার্সন। এরপর হচ্ছে যে প্লুরাল প্রোনাউন। ইন্টারেস্টিংলি এটা বইয়ে লেখা নাই, সাধারণত কোনো বই লেখা থাকে না। আমরা সবসময় জানি যে আহ, শুধুমাত্র যদি দোষ স্বীকার করা বোঝায় তাহলে ওয়ান টু থ্রি ব্যবহৃত হয়, রাইট? অর্থাৎ কোথাও যদি দোষের কথা থাকে, যে আমরা দোষ করলেই সবার আগে যে বক্তা সে নিজের দোষ স্বীকার করবে, দেন তার সামনের স্পিকারকে বলবে তুমিও দোষী, এবং যে অনুপস্থিত ব্যক্তি তাকে তারপর দোষী করবে। মানে আমাদের দেশে হলে কি হইতো, সবার আগে যে নাই ওর দোষ বেশি, তাই না? আপনি বাঙালি দুজন এক জায়গায় হলে তিন নম্বর ব্যক্তি নিয়ে কুটনামি শুরু হয়ে যাবে। ইয়েস আর নো? আরে আপনারা তিন বন্ধু এক জায়গায় বসে থাকলে যে উঠে চলে যাবে তার সব দোষ। হ্যাঁ, একটা খুবই জটিল এবং খুবই ইন্টারেস্টিং প্রশ্ন করছে। মানুষ ওই যে বলছে আই লাভ ইউতে আই আগে কেন? এর কোনো উত্তর আছে আপনার? আছে? বলেন তো কেন?
না, এর কারণ হচ্ছে মানুষ আসলে নিজেকেই ভালোবাসে, ঠিক আছে? সো আয়ের কোনো দোষ নেই। এর মানে হচ্ছে যে আই, আরে আসছে আশ্চর্য, একই জায়গায় যদি ব্যবহার করেন, এখানে দুইটা আছে নাকি, 1 4 3 কেমনে? সো এটার কারণ হচ্ছে মানুষ আসলে নিজেকেই ভালোবাসে, এবং এই যে বাকিরা করে কেন? কারণ নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে পজেস করা, হ্যাঁ, যে ওইটারে পাইলে হচ্ছে এটা ভাব দেখানো যাবে যে দেখো আমার গার্লফ্রেন্ড কত সুন্দরী। তো এই জন্য বলে এইটা। তো মানুষ আসলে নিজেই মানে নিজেই নিজেকে ভালোবাসে, এবং তাকে নিজেকে এন্টারটেইন করার জন্য ইউ এর দরকার, ঠিক আছে? বোঝা গেছে? এই জন্য আই সবার আগে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? মজা করে বলি না, ইট ইজ সিরিয়াস। আপনারা যারা সাইকোলজি পড়েছেন, ওডিপাস কমপ্লেক্স, তারা বুঝবেন পুরো বিষয়টা, ইড ইত্যাদি ইত্যাদি। এই সোহেলি জান্নাতের মতো তো বুদ্ধিজীবী আমি নই, সো 1 4 3 এইসব আমি বুঝি না। এই আপু পাপ বোঝে, তার কাছে সবাই জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? সো প্লুরাল প্রোনাউন ওয়ার্ডার, আমরা সাধারণত বলেছি যে দোষ বুঝাতে আমরা 1 2 3 ব্যবহার করি, এটা আমরা সবাই জানি। কিন্তু এটার বাইরেও আরেকটা জায়গায় 1 2 3 ব্যবহৃত হয়। সেটা কি? সেটা যদি সবগুলো প্রোনাউন প্লুরাল হয়। কি বলেছি? সবগুলো প্রোনাউন যদি প্লুরাল হয় তাহলে 1 2 3 হবে। অর্থাৎ ইউ, মোহন অ্যান্ড আই, এখানে আই সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। মোহন সিঙ্গুলার। সো অটোমেটিক্যালি ইউও সিঙ্গুলার ধরে নিলাম, কারণ এখানে তিনটাই সিঙ্গুলার হওয়ার কথা। আহ, কিন্তু এমন যদি হয় যে যে প্রোনাউনগুলো আছে সেগুলো সবই প্লুরাল, তাহলে তখন 1 2 3 হবে। এই রুল কোথাও নাই, এর দুই একটা বই আছে খুব রেয়ারলি। যদি প্লুরাল প্রোনাউন একসাথে ব্যবহৃত হয় তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন একসাথে থাকবে, অর্থাৎ সোজা বসে যাবে। যেমন আপনি যদি বলেন যে ইউ, উই অ্যান্ড দে আর লিভিং ফর মুম্বাই টুমরো। সো আমাদের জেনারেল রুল অনুযায়ী কি, নর্মাল বাক্যে আমরা কি ব্যবহার করি? 2 3 1, এরকম নাকি? সো আমাদের লেখা উচিত ছিল কি, 2 3, ইউ, দে অ্যান্ড উই আর লিভিং ফর মুম্বাই টুমরো। ওকে, আমাদের নিয়ম অনুসারে কি হওয়ার কথা? 2 3 1, রাইট? 2 3 1 মানে কি? ইউ, দে অ্যান্ড উই। কিন্তু হবে না, কারণ হচ্ছে যে এখানে সবগুলো প্রোনাউনই প্লুরাল। সবগুলো যে প্রোনাউন প্লুরাল এর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে এখানে তিনটার মধ্যে দুইটাই প্লুরাল, তার মানে ইউ অবশ্যই প্লুরাল মিনিং এর দিক থেকে। মানে আমরা, তোমরা এবং তারা সবাই মুম্বাই যাচ্ছি, তখন নিয়ম হচ্ছে যে 1 2 3 হবে। উই, ইউ অ্যান্ড দে আর লিভিং ফর মুম্বাই টুমরো। ঠিক আছে, এই নিয়মটা কিন্তু একটু অদ্ভুত, এবং এটা অনেকেই নতুনই দেখছেন। সো যদি সবগুলো প্রোনাউন প্লুরাল হয় তাহলে 1 2 3 অর্ডারে হবে, এবং দোষ বুঝালে 1 2 3 অর্ডারে হবে। তাহলে আমাদের দুইটা জায়গায় মনে রাখতে হবে, একটা হচ্ছে যে খারাপ কিছু বোঝাতে 1 2 3, এবং সবগুলো প্রোনাউন প্লুরাল হলে 1 2 3। ঠিক আছে? সবগুলো প্রোনাউন যদি প্লুরাল হয় এবং খারাপ কিছু বোঝায় তাহলে 1 2 3, এর বাইরে সব 2 3 1। মনে থাকবে নাকি কঠিন লাগলো? ওকে, যখন বাক্যে অপ্রিয় কিছু বা শাস্তির বিষয় বোঝানো হয় তখন আইকে বাক্যের শুরুতে রাখা হয়। কিন্তু তখন জানতো না যে এখানে যদি কেউ অভিজ্ঞ থাকে তাহলে বুঝতে পারবে যে একটা গ্রুপ আছে যারা কখনোই দোষ স্বীকার করে না, তাদের কোনো দোষ নাই, তারা নির্দোষ। তো তারা তো আই জীবনের সামনে বলতো না। আহ, সেখানে সবসময় বাকি জনের দোষ আর কি। এটা ভালো করে বললাম না, কিন্তু এটা মনে রাখতে হবে যে ইংরেজরা আবার ব্যাপারটা আলাদা, তারা নিজেদের দোষ সবার আগে স্বীকার করে। ঠিক আছে? ইংরেজরা এটা ভালো এদিক দিয়ে, যে আই অ্যান্ড ইউ উইল বি পানিশড, আই অ্যান্ড হি আর রেসপন্সিবল ফর দিস মিস্টেক। ঠিক আছে, তাহলে 2 3 1 এখানে খাটবে না, এখানে 1 2 3 স্টাইলে হবে।
আচ্ছা, রাইটের বাংলা কি জানেন? রাইটের বাংলা কি? RIGST, রাইটের বাংলা কি? ডান, ডান। তাহলে সব দোষ কাদের? বামদের। ওকে। এই জন্য সব দোষ বামদের। রাইট মানে যেহেতু ডান, তো সব দোষ বামের। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? এখানে একটা পেজও আছে, সব দোষ বামদের, খুব ইন্টারেস্টিং। এই বাম নেতা কেউ থাকলে আমরা কিন্তু মাইর দিতে পারে। যাই হোক, এখন আর মজা করা যাবে না, আমরা 10 মিনিটসের একটা ব্রেক নিয়ে উইল কাম ব্যাক। ঠিক আছে? তাহলে সব দোষ কেন বামদের? কারণ হচ্ছে রাইট মানে কি? রাইট মানে ডান। সো ভার্বের অবজেক্ট হিসেবে অথবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে আমরা অবজেক্ট প্রোনাউন ব্যবহার করি। আজকে আমরা জাস্ট পার্সোনাল প্রোনাউনে সীমাবদ্ধ থাকবো। দেন আমাদের প্রোনাউন নিয়ে 3টা ক্লাস হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউনের ক্লাস, যেহেতু এটা সবচেয়ে বেশি কাজে লাগে। সো আমাদের সবারই টার্গেট বিদেশ, এবং যতদিন আমরা দেশে আছি উই লাভ আওয়ার কান্ট্রি অ্যান্ড উই অলওয়েজ লাভ আওয়ার কান্ট্রি। সো কি কে একজন দিছে হৃদয়ে আমার বাংলাদেশ ভিসা পেলে বিদেশ। কালকে আমি এটা দেখলাম, জাস্ট লিটারালি শকড। ঠিক আছে, আমরা একটা ট্রলার ভাড়া করে চলেন, আমরা সবাই আমার স্টুডেন্ট সহ আমরা বিদেশ যাত্রা করি। ট্রলার দিয়ে হবে না, জাহাজ লাগবে। ইউ অ্যান্ড আই। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে ভার্বের অবজেক্ট হিসেবে অথবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে অবজেক্ট প্রোনাউন বসে। ইউ এবং ইট সাবজেক্ট এবং অবজেক্টের ক্ষেত্রে একই রূপ নিয়ে বসে। অবশ্য আমাদের ইংলিশ ইয়ার সবাই বিডি করে ফেলতেছে। আপনারা জানেন আমার বন্ধু ফারহান বিয়ে করছে, তারপর রাশেদ ভাই বিয়ে করছে। রাশেদ ভাই স্টুডেন্ট আছেন নাকি কেউ এখানে? ওর নাসির বিয়ে করতেছে। পাবনার কেউ আছেন এখানে? এনিওন ফ্রম পাবনা? হ্যাঁ, রাশেদ ভাইয়ের বিয়ে 6 তারিখে দাওয়াত দিল আর কি, এখানে অনেক স্টুডেন্ট আছে মনে হয়। নাসিরেরও বিয়ে আর কি, পাবনাতে। যাওয়া হতে পারে হয়তো। ওকে, আমাদের অবজেক্টে তাহলে কি বসবে? অবজেক্ট প্রোনাউন। এবং আপনারা বিয়ে করলে দাওয়াত টাওয়াত দিয়ে না, অনেকদিন বিয়ের দাওয়াত টাওয়াত খাই না। সো আমরা সবাই মিলে আপনাদের বিয়ের দাওয়াত খাইতে যাবো, যে আপনার গিফট টিফট দিব না। তখন আমাদের তানভীরের বিয়ে কিছুদিন পরে, ওর জন্য সবাই দোয়া করেন। দ্য পুলিশ ম্যান ওয়াজ লুকিং ফর হিম। দেখেন, এখানে আমরা 2টা জায়গার কথা বলেছি। একটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসবে, অবজেক্ট প্রোনাউন, এবং প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে। এইটুকু মনে রাখলে হবে। যেখানে আমি হলুদ মার্ক করেছি এটাই গুরুত্বপূর্ণ, যে কোথাও যদি প্রেপোজিশন থাকে ওর পরের অংশটা কি হবে। কোথাও প্রেপোজিশন থাকলে এর পরেরটা কি হবে? অবজেক্ট প্রোনাউন হবে। ঠিক আছে? টু আস, টু মি, উইথ মি। ঠিক আছে? এবং অবজেক্টের জায়গায় অবজেক্ট বসবে, এটা তো আমরা জানি, নাউনের সময় আমরা পড়েছি। এখন কোশ্চেনটা কিরকম আসবে আমরা একটু দেখি। এটা আসে ধরুন জাস্ট বিটুইন। কি দেওয়া আছে? জাস্ট বিটুইন ইউ অ্যান্ড আই। দেখে কারেক্ট মনে হচ্ছে না? দেখেন, এর সাবজেক্ট মনে হচ্ছে জাস্ট বিটুইন ইউ অ্যান্ড আই। সাবজেক্টে জায়গায় বসছে না? ইয়েস অর নো? তাহলে আমরা জানি সাবজেক্টে জায়গায় সাবজেক্ট প্রোনাউন বসে। কিন্তু দেখেন তো, ইউ এর আগে কি আছে? ইউ এর আগে কি আছে? বিটুইন আছে। বিটুইন কোন পার্ট অফ স্পিচ? কোন পার্ট অফ স্পিচ? প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে সবসময় কি বসবে?
অবজেক্ট বসবে, অবজেক্ট প্রোনাউন বসবে, অর্থাৎ জাস্ট বিটুইন ইউ অ্যান্ড মি হবে। ঠিক আছে, ইউ এর অবজেক্ট তো ইউই, সেক্ষেত্রে এটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু পরেরটা কিন্তু বোঝা যাচ্ছে। আয়ের অবজেক্ট হচ্ছে মি। জাস্ট বিটুইন ইউ অ্যান্ড মি দিস ইজ ইন ভেরি গুড প্রাইস। কি নিয়ে গ্যাঞ্জাম শুরু হলো এখানে? স্যাড পড়ায় হচ্ছে গ্রেক, ওখানে পড়তে পারেন। দেন আছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ নিয়ে গত সময় কথা বলেছি যে সাধারণত নাউনের আগে যদি আমরা আরেকটা প্রোনাউন ব্যবহার করি সেটা পজিটিভ ফর্মে ব্যবহার করি, রাইট? নাউনের আগে যদি আমরা পার্সোনাল প্রোনাউন ব্যবহার করতে চাই সেটা পজিটিভ ফর্ম ব্যবহার করতে হয়। এই যে দেখেন, ডিনার একটা নাউন, এর আগে আমরা যদি একটা পার্সোনাল প্রোনাউন ব্যবহার করতে চাই হি, তাহলে হিজ ডিনার। মি ব্যবহার করতে চাইলে মাই বুক। ইট ব্যবহার করলে ইটস ফুড। এটা অলরেডি আমরা সলভড। দেন পজিটিভ প্রোনাউন, এই প্রোনাউনগুলো নাউনের আগে বসতে পারে না। নর্মালি আমরা যদি পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করি, অ্যাডজেক্টিভ মানে কি, সে নাউনের আগে বসবে। খুব বেসিক গ্রামার। পজিটিভ প্রোনাউন কোথায় ব্যবহৃত হবে? পজিটিভ প্রোনাউন যদি আমরা কোনো নাউন ব্যবহার না করি, সরাসরি শুধু প্রোনাউন ব্যবহার করি, অর্থাৎ মাই বুক না ব্যবহার করে, ধরেন দিস ইজ মাই বুক, আমরা যদি এইভাবে লিখি দিস বুক ইজ মাইন, অর্থাৎ আমরা যদি এই মায়ের পর থেকে, ধরেন মায়ের পরে কোনো নাউন নেই, তাহলে মাইটা কি হয়ে যাবে? মাইন হয়ে যাবে। আপনি অধিকার বোঝাতে যাচ্ছেন, পজেস মানে কি, অধিকার করা। সো যদি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন না থাকে তাহলে মনে রাখতে হবে এখানে পজিটিভ প্রোনাউন বসবে। সো দিস ইজ মাই বুক অ্যান্ড দিস বুক ইজ মাইন, তাহলে আমরা মাইটা, ধরুন আমরা বুকটাকে সামনে সরাই নিলাম, ওকে, দিস বুক ইজ মাই। তো এই যেহেতু মায়ের পরে আমরা বুকটা সরাই নিছি, এই জন্য দিস বুক ইজ মাইন হয়ে গেছে, খুব ইজি। দেখেন, ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যে নাউন গঠিত হয় তার পূর্বে পজিটিভ ফর্ম বা পজিটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। পজিটিভ প্রোনাউন ব্যবহৃত হবে, এবং পজিটিভ প্রোনাউন বলতে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। ঠিক আছে, যদি কোথাও জিরান্ড থাকে, জিরান্ডের আগে কি হবে? পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে আই স হিম গোয়িং আর আই স, আচ্ছা হিম দিলে তো টাফ হয়ে যায়, হারও সেম। আচ্ছা, আই স হি ইজ গোয়িং আর আই স হিম গোয়িং, কোনটা কারেক্ট? ধরুন আমার এখানে দুইটা বাক্য আছে, আই স হিম গোয়িং এবং আই স হিজ গোয়িং। আমি অলরেডি বলে দিয়েছি যে আইএনজি যুক্ত যে কোনো নাউনের পূর্বে পজিটিভ প্রোনাউন ব্যবহৃত হবে। তো আমরা এখানে তো হিজ ব্যবহার করেছি, রাইট? এটা কারেক্ট হওয়ার কথা। কিন্তু আমরা তো এরকম বাক্য দেখি, আই স হিম গোয়িং, রাইট? ইয়েস অর নো? দেখি কিনা? আমরা তো প্রচুর ব্যবহার করি, আই স হিম গোয়িং, আই স দেম গোয়িং। তাহলে কোনটা কারেক্ট? তাহলে রুলের সাথে কন্ট্রাডিক্ট করে। ব্যাপার হচ্ছে যে অবজেক্টের পরে পার্টিসিপল বসে। যদি অবজেক্ট ফর্ম থাকে তাহলে ওর পরে কি হবে? পার্টিসিপল। আর যদি পজিটিভ ফর্ম থাকে ওর পরে জিরান্ড। অর্থাৎ একদম ইজি ব্যাপার। আই স হি ইজ গোয়িং, আমি তার যাওয়া দেখলাম, এবং আমি তাকে যেতে দেখলাম, দুইটা কিন্তু একটু আলাদা মিনিং করে। আই স হিম গোয়িং, অর্থাৎ ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বের পরে অটোমেটিক্যালি জিরান বসে। সেই ভার্বগুলোর ক্ষেত্রে ওই ভার্বের মাঝখানে যদি আমরা কোনো প্রোনাউন ব্যবহার করতে চাই তাহলে সেটা পজিটিভ প্রোনাউন হবে। অনেকে এটা কঠিন মনে করতেছে, আয় দেখি সে আবার কি। এটা আমরা রাইট ফর্মের ভার্বের ক্লাসের জন্য এটা রেখে দিব, ঠিক আছে? ওই ক্লাসেই আমরা বুঝবো জিরান কি, পার্টিসিপল কি, এবং তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের কোনটা ব্যবহার করা লাগবে, হিম নাকি হিস। ওকে, কারণ হচ্ছে আমাকে জিরান্ড অ্যান্ড পার্টিসিপল আগে বুঝাইতে হবে, দেন আমরা বুঝবো যে এখানে কোনটা হবে। সাধারণত এইটুকু মনে রাখলেই হবে যে কোথাও যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে ওর আগে যে প্রোনাউনটি ব্যবহৃত হবে সেটা সাধারণ অর্থে পজিটিভ প্রোনাউন ব্যবহৃত হবে, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ যেটা আছে ওইটা ব্যবহৃত হবে, পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। ওকে, এটুকু মনে রাখলে হবে। এবং এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। আপনারা যারা একটা বই আছে যে কমন মিস্টেক্স ইন ইংলিশ, এই টিজে ফেটেক ডিজের বই, এই বই যদি পড়েন তাহলে এখানে এই রুলটা আছে। সো আপনারা এটা ভালো করে দেখবেন, এবং এটা থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। বাট এটা আমি ক্লিয়ার করে দিব যখন আমরা জিরান্ড অ্যান্ড পার্টিসিপল পড়বো। দেন আছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন।
সো রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মূলত পার্সোনাল প্রোনাউনেরই একটা ডিভিশন হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে আলাদা করে রাখা হয়েছে। বাট এটা পার্সোনাল প্রোনাউনেরই একটা ফর্ম আসলে। আমরা এর আগে পড়েছি পার্সোনাল প্রোনাউনের চারটা ফর্ম আছে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা অবজেক্ট, একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, একটা পজিটিভ প্রোনাউন। বাট প্রত্যেকটা পার্সোনাল প্রোনাউনের একটা রিফ্লেক্সিভ ফর্ম রয়েছে। রিফ্লেক্সিভ শব্দটা কোথা থেকে আসছে? আপনার যদি কোনো স্বচ্ছ পানিতে লাইট মারেন তাহলে লাইটটা কি হয়? রিফ্লেক্টেড হয়, তাই না? আপনার প্রতিফলন এবং প্রতিসরণ পড়েছেন যারা ক্লাস নাইনে ফিজিক্স পড়েছেন, সম্ভবত নবম অধ্যায়ে থাকার কথা। এখন কয় অধ্যায় আছে আমি জানি না, নবম না ষষ্ঠ অধ্যায়ে এটা থাকার কথা। নবম অধ্যায়ে আছে এখনো? থাকলে তো আমি হাই স্কুলে ভালো স্টুডেন্ট ছিলাম, অধ্যায় মনে আছে। আচ্ছা, প্রতিফলন এবং প্রতিসরণ কোণ নাকি মাপতে হতো। তো এই প্রতিফলন থেকেই আসলে ইংরেজিতে যে আসছে, ইংরেজিতে আসছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যদি সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়, কি বলেছি? যদি সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয় তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। যদি এমন হয় যে সাবজেক্টও যে, অবজেক্টও, সাবজেক্টও যে, অবজেক্টও সে, একই ব্যক্তি, তাহলে আমরা কি ব্যবহার করব? রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখেন, জন এবং হিম একই ব্যক্তি না? জন বট হিম আ নিউ কার। তাহলে হিম এবং জন দ্য সেম পার্সন যদি হয় তাহলে জন বট হিমসেলফ আ নিউ কার। এবং হিম যদি আলাদা ব্যক্তি হয়, যেমন এখানে বলা হচ্ছে অ্যানাদার পার্সন। যদি আমরা বলি জন হ্যাজ এ ব্রাদার নেম মুবাসির অ্যান্ড জন বট হিম আ নিউ কার, তাহলে হিম বলতে কাকে বোঝানো হচ্ছে? মুবাসিরকে, রাইট? যদিও এখানে এক ধরনের বলা যায় প্রোনাউন রেফারেন্সিং এর গলদ আছে, অর্থাৎ এখানে হিম না লিখে আসলে মুবাসির লেখা উচিত। তো যদি তাকে কিনে দেয়, অর্থাৎ যে ব্যক্তি নিজেই সাবজেক্ট আছে সে যদি নিজেই অবজেক্ট হয় তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। একদম ইজি ব্যাপার। সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই প্রোনাউন হয়, অর্থাৎ ধরেন আছে আই ওয়াশড, তারপর এখানে আছে মি বা আই, আই ওয়াশড আই, ধরেন দেয়া আছে, তার মানে কি? সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, রাইট? সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব। তাহলে আমরা কোথায় বুঝবো যে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা দরকার? যেখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই থাকবে। অর্থাৎ যদি সাবজেক্ট এবং অবজেক্ট একই পার্সন থাকে তাহলে আমাকে অটোমেটিক্যালি কোনো কারণ ছাড়াই আমাকে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এটার বাইরেও এটার বাইরেও রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়, অর্থাৎ অবজেক্টের বাইরেও। অবজেক্টে ব্যবহৃত হলেই তাকে একমাত্র রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। ইংরেজিতে এটাকে নানা ভাগে ভাগ করা হয়। ইমফ্যাথিক প্রোনাউন বলে এক ধরনের প্রোনাউন আছে, সেটা রিফ্লেক্সিভই আর এক ধরনের ব্যবহার আসলে। তবে রিফ্লেক্সিভ প্রোনাউন সাধারণত অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এটার বাইরেও রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হতে পারে। কিভাবে? যদি আমরা জোর প্রদান করা অর্থে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। সাবজেক্ট নিজেই কাজটি করেছে, অর্থাৎ ই প্রত্যয় যুক্ত করা হলে, এর আগে আমরা ই প্রত্যয় আরেকটা ভাবে যুক্ত করেছি। কিভাবে? ইট ইজ। কি ব্যবহার করেছি? ইট ইজ আই, রাইট? আমি এই কাজটা করেছি। ইট ইজ আই হু ডিড দ্য ওয়ার্ক। সো এটা আরেকভাবে লেখা যায়, আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক। তাহলে আপনি যদি সাবজেক্টের উপরে জোর প্রদান করতে চান তাহলে সাবজেক্টের পাশে কি করা যায়? রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা যায়, অর্থাৎ যার উপরে জোর প্রদান করবেন তার পাশে ব্যবহার করবেন। অথবা যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। দেখেন, আই আই রিপেয়ার্ড ইট মাইসেলফ, এখানে এই যে মাইসেলফ, এটা কি অবজেক্টের জায়গায় বসেছে? বসে না। এটা যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, সাবজেক্টের পাশে ব্যবহার করতে পারেন। সো আই রিপেয়ার্ড ইট নট অ্যানাদার পার্সন জাস্ট ফর ইমফ্যাসিস। এই যে ইমফ্যাসিসের জন্য ব্যবহার করা হয় এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ইমফ্যাটিক প্রোনাউন, কিন্তু এটা রিফ্লেক্সিভ প্রোনাউনই আর কি। তাহলে জোর প্রদানের জন্য ইট ইজ ব্যবহার করা যেতে পারে, অথবা কি ব্যবহার করা যেতে পারে? রিফ্লেক্সিভ প্রোনাউন। তখন যাকে সে ইমফ্যাসিস করবে ঠিক তার পাশে বসবে। ঠিক আছে? দেখেন, আই এম নট গোয়িং টু ডু ইউর ওয়ার্ক ফর ইউ, সো ইউ ক্যান ডু ইট ইউর সেলফ।
তুমি নিজেই নিজের কাজটা করতে পারো। তাহলে আমরা জোর প্রদানের জন্য ব্যবহার করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট নয়। এটা মনে রাখতে হবে, অর্থাৎ অবজেক্টের বাইরে সে ব্যবহৃত হয়। তাহলে কোথাও যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে যে কোনটা ইমফ্যাথিক প্রোনাউন, তাহলে আমরা কি করে বুঝবো যে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে কিন্তু সেটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় নাই, জাস্ট জোর প্রদানের জন্য ব্যবহৃত হয়েছে। আর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে কি বোঝায়, যে যিনি কাজটা করছেন ফলটা নিজেই ভোগ করছেন। একদম সহজ ব্যাপার, যে নিজেই নিজের কাজটা করছেন, নিজেই কাজটি করছে এবং নিজেই ফল ভোগ করছে। ঠিক আছে, আমি নিজেই নিজেকে বাতাস করছি, অর্থাৎ ফলাফল আমার দিকে আসতেছে। এবং আরো একটা ভাবে সেটা ব্যবহার করা যেতে পারে, বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। এটার অর্থ হচ্ছে এককভাবে। এককভাবে মানে সবগুলোর অর্থ কিন্তু একদম কাছাকাছি, মানে সরিষা দানা পরিমাণ ডিফারেন্স ইন মিনিং। ঠিক আছে, তা আমাদের শিখতে হবে, যেহেতু এরকম বাক্য আমরা দেখব। তো বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা এককভাবে বা একাই, আমি একাই সেখানে গিয়েছিলাম। ঠিক আছে, আমরা সেই মাইট অ্যান্ড মেয়ের ব্যবহার দেখেছি না, কত মানে সূক্ষ্ম, তাই না? ক্যান, বি এবল টু, তারপর কুড, ওয়াজ এবল টু, এর মধ্যে ডিফারেন্স একদম হালকা। সো এটা হচ্ছে হালকা ডিফারেন্স, আমাদের মনে রাখলেও হবে না রাখলেও হবে, জাস্ট আমি দিয়েছি ফর ইউর কাইন্ড ইনফরমেশন। সো জন ওয়াশ দ্য ডিশেস বাই হিমসেলফ, যখন বাই প্রকাশ পাবে তখন মনে রাখতে হবে এর মানে হচ্ছে সে এককভাবে করেছে। এককভাবে মানে আর কারো সাহায্য ছাড়াই। এটা একটু ডিফারেন্ট ইমেজ অবশ্যই আছে। আমি নিজে এটি করলাম এবং আমি একাই এটি করলাম। ওকে, দেন আমাদের একটা রুল আছে। সেই রুলটা কি, যেটা থেকে পরীক্ষাতে হায়েস্ট পরিমাণ প্রশ্ন এসেছে। ইংরেজিতে কিছু ভার্ব আছে, ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো ব্যবহার করলে তার পরের প্রোনাউনটি অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো ব্যবহার করলে তার পরে যে প্রোনাউনটি থাকে সেগুলো রিফ্লেক্সিভ অটোমেটিক্যালি হবে। যেমন অ্যাকুইট, অ্যাবসেন্ট, অ্যাভেইল, রিকনসাইল, অ্যামিউজ, রিজাইন, অ্যাভেন্স, রিভেন্স, এনজয়, এক্সার্ট, অ্যাপ্লাই, অ্যাডাপ্ট, অ্যাডজাস্ট, প্রাইড, ওভাররিচ। এর মধ্যে সবচেয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে দুইটা নিয়ে, অ্যাবসেন্ট এবং অ্যাভেইল। এই দুটো যদি, এটাও কিন্তু কারেকশনে আসে। ঠিক আছে, আপনি যেটা অ্যাডমিশন টেস্ট দিয়েছেন দেখবেন এটা 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 নিয়ে প্রচুর প্রশ্ন আসে, জব সলিউশনে আছে। তো এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো ব্যবহার করলে এদের পরে যে অবজেক্ট ব্যবহৃত হবে সেই অবজেক্টটা সবসময় কি হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? সবসময় মানে কি, অলওয়েজ। সো দেখেন, ইউ শুড অ্যাভেল ইউর সেলফ অফ এভরি চান্স ইন লাইফ। জীবনের প্রত্যেকটা চান্স নেওয়া উচিত। তো এটা বুঝতে হবে যে আপনার এইজ যখন 40 হবে না, 40 বছর পর্যন্ত আপনার সব কিছু একবার যেটা লাইফে আসে ওই সুযোগ গ্রহণ করা উচিত। দেন 40 বছর পরে হিসাব নিকেশ করে দেখবেন যে কোনটাতে লাভ হয়েছে কোনটা লস হয়েছে। তারপর যেটা লাভ হচ্ছে ওই দিকেই চলে যাওয়া উচিত। তো বাংলাদেশে তো আবার জবের এজ কত যেন, 30। তো 30 বছর পর্যন্ত সবই একবার করে আর কি, যা জীবনে অফার আসে, ভালো অফার আর কি। 32। ও বাবা, আমি এতদিন পরীক্ষা দিতে পারবো এখনো? বাপরে বাপ। তো ইউ শুড অ্যাভেইল yourself of every chance in life. জীবনে যত সুযোগ আছে তত সুযোগ গ্রহণ করা উচিত। এটার মানে কিন্তু অন্য কিছু না, ঠিক আছে? এটার মানে আবার জীবনে অনেকগুলো বিবাহ করে বসে থাকেন না, যে অনেক সুযোগ আসছে তো অনেকগুলো করে নিলাম। এর মানে হচ্ছে যতগুলো ভালো সুযোগ আসে সবগুলো একবার চেক করা উচিত। ইউ শুড অ্যাভেল ইউর সেলফ অফ এভরি চান্স ইন লাইফ, জীবনের প্রত্যেকটা সুযোগ গ্রহণ করা উচিত। তো অ্যাভেইলের পরে কি বসবে তাহলে? ইয়োর সেলফ। সো দেখেন, হি রিজাইন্ড, এখানে ভার্ব আছে না, রিজাইন ভার্বটা।
আছে কিনা? এই যে দেন রিজাইন, পদত্যাগ করা। হি রিজাইন্ড হিমসেলফ টু হিজ ফেইলুর। সো আমরা যদি রিজাইনের পরে একটা হিম বসাতে চাই, তাহলে সেটা হিমসেলফ হয়ে যাবে। অর্থাৎ এই যে ভার্বগুলো আছে, এই ভার্বের পরে যদি আমরা অবজেক্ট বসাতে চাই, ধরেন আমি অবজেক্ট বসাতে চাই না, তাহলে কোনো ঝামেলা নেই। ধরেন ইউ শুড অ্যাভেইল অফ এভরি চান্স ইন লাইফ, আপনি ইউ বসাতে চান না, তাহলে কিন্তু কি হবে? বাক্য কারেক্ট হবে। এটুকু মনে রাখতে হবে, আমরা যদি অবজেক্ট বসাতে চাই তাহলে রিফ্লেক্সিভ অবজেক্ট বসাতে হবে। আর যদি না চাই, চাইলাম না, বাদ দিলাম, কিন্তু ইউ বসানো যাবে না। এম আই ক্লিয়ার? যদি আপনি এখানে অবজেক্ট বসাতে চান তাহলে রিফ্লেক্সিভ অবজেক্ট বসাতে হবে। যেহেতু এই ভার্বগুলোর ভিতরে অনেকগুলো ভার্ব আছে, যে ভার্বগুলো একই সাথে ট্রানজিটিভও হতে পারে, ইনট্রানজিটিভও হতে পারে। ইংরেজিতে কিন্তু এই ধরনের ভার্ব অনেক আছে, যেগুলো একই সাথে ট্রানজিটিভও হতে পারে, ইনট্রানজিটিভও হতে পারে। সো সেক্ষেত্রে আমরা চাইলে অবজেক্ট নাও ব্যবহার করতে পারি, সেটা সমস্যা নেই, কিন্তু ব্যবহার করলে সেটা কারেক্টলি ইউজ করতে হবে, অর্থাৎ রিফ্লেক্সিভলি ইউজ করতে হবে। এবং এটা নিয়ে পরীক্ষায় বারবার প্রশ্ন আসবে। সো আপনাকে মনে রাখতে হবে, উপরের সব কিছু না জানলেও হবে, কিন্তু এই রুল নাম্বার 1 এটা জানতে হবে। অ্যান্ড রুল নাম্বার 2 থেকে প্রশ্ন আসছে পরীক্ষাতে, স্টপ এবং কিপ থেকে এবং টার্ন থেকে। এই ভার্বগুলোর পরে কখনোই রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা যাবে না। ইউ শুড কিপ ইউর সেলফ ফ্রম ব্যাড, কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম ব্যাড বয়েজ। এটা দেখে আমার কাছে ইজি, মানে কারেক্ট বাক্য মনে হচ্ছে না, যে ইউ শুড কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম ব্যাড বয়েজ। এখানে ইউর সেলফ ব্যবহার করা যাবে না, ইউ শুড কিপ ইউ অ্যাওয়ে। যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে ইউ ব্যবহার করতে পারবো, বাট রিফ্লেক্সিভলি ব্যবহার করতে পারবো না। হি হিড হিমসেলফ ইন দ্য রুম, দেখেন ভার্বটা কি? হিট। এরপরে দেখেন একদম কারেক্ট মনে হচ্ছে, হি হিড হিমসেলফ ইন দ্য রুম, লুকানো। কিন্তু এরপরেও আমরা কখনোই রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে পারবো না। কেন? কারণ ভার্বটা হিট। এখন আপনার এখানে কোনো রুল নাই। রুলটা হচ্ছে যে হাইড ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয় না, কারণ হাইড হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সো যে ইনট্রানজিটিভ ভার্ব তার অবজেক্ট ব্যবহৃত হয় না, তো অটোমেটিক্যালি হিমসেলফ হওয়ার কোনো সুযোগ নেই। হি হিড ইন দ্য রুম, সে নিজে হচ্ছে, হিড মানে কি? লুকালো। ঠিক আছে? এম আই ক্লিয়ার? ওকে, আজকে এই পর্যন্তই। আগামী দিনে খুব 2টা ক্লাস হবে, এটার উপর 3টা ক্লাস হবে। প্রোনাউন অনেক বড় টপিক। সো দ্বিতীয় ক্লাস হচ্ছে খুব